সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্যানোয়া নিউজের সংবাদপত্রে কক্সবাজার অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নির্বাণ পাল। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সংস্কৃতিজন। স্যার, আপনি নিজে যদি আপনার পরিচয়টা একটু দিতেন। সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। আমি খোরশেদ আলম, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। বর্তমানে আমি সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত আছি। ধন্যবাদ স্যার, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমাদের ফরম্যাট অনুসারে প্রথমে কক্সবাজার থেকে প্রকাশিত সংবাদপত্রের উল্লেখযোগ্য সংবাদগুলো দর্শকদের উদ্দেশ্যে আমরা পাঠ করে শোনাচ্ছি। শুরুতে দৈনিক কক্সবাজার শিরোনাম করেছে, নির্বাসন পেরিয়ে স্বদেশমুখী তারেক রহমান। দৈনিক আজকের দেশ বিদেশ তারাও একই শিরোনাম করেছে, অপেক্ষার প্রহর শেষ, মাতৃভূমিতে ফিরছে তারেক রহমান। তারা পাশাপাশি আরেকটা হেড করেছে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আনোয়ারা থেকে গাছবাড়িয়া পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। এটা নিশ্চয়ই আমাদের জন্য ভীষণ একটা সুসংবাদ, আমরা যারা কক্সবাজারবাসী তাদের জন্য। কক্সবাজার ৭১ শিরোনাম করেছে, রোগীর ভিড়ে দিশেহারা হাসপাতাল। এটা লামা স্বাস্থ্যসেবা কেন্দ্র নিয়ে তাদের একটা রিপোর্ট। পাশাপাশি তারা আরেকটা নিউজ করেছে, শতাধিক আসনে বিএনপির পথের কাটা বিদ্রোহী প্রার্থী। দৈনিক বাকখালী তাদের শিরোনাম, তারেক রহমানের বহুল প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দৈনিক ইনানির সংবাদ শিরোনামও তাই, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন আজ, সংবর্ধনায় ইতিহাস গড়ার অপেক্ষায় বিএনপি। পাশাপাশি তারা আরেকটা নিউজ করেছে, মহেশখালীতে স্পিড বোট চালকদের হাতে জিম্মি, পর্যটক ও স্থানীয় যাত্রীরা। প্রায় প্রতিদিনকেই আমাদের এই নিউজটা পেতে হচ্ছে স্যার, এটা নিশ্চয়ই আমাদের আলোচনায় এখানে আসবে। তারা কক্সবাজার মহাসড়ক উন্নয়নে একনেকের প্রকল্প অনুমোদনটাকেও সংবাদ শিরোনামে এনেছে। দৈনিক সৈকত তারাও তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রদর্শনটাকেই শিরোনাম করেছে। নতুন সময়ের দৈনিক মেহেদি ওনারা শিরোনাম করেছে, পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, এলাকা জুড়ে উৎসবের আমেজ, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। তারা সাব হেড করেছে আমাদের আগে আলোচনা করা একটা সংবাদ, আপনি হয়তো জানেন, খাল খননে দেরি, লবণ মাঠে পানি নেই, চফুল নদীতে হাজার হাজার একর লবণ চাষ ব্যাহত। দৈনিক কক্সবাজার সংবাদ তারাও সংবাদ শিরোনাম করেছে, অনিশ্চিত প্রেক্ষাপট, অপরিচিত চ্যালেঞ্জের সামনে তারেক রহমান। পাশাপাশি তারা চমৎকার আরেকটি সংবাদ করেছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতে স্থাপনা। আমাদের কক্সবাজার সৈকতে পয়সাওয়ালা লোকজন যে আদালত পরিবেশবাদী কর্মীদের এই আবেদন অগ্রাহ্য করে যে নানা রকম সুতানাতা তৈরি করতেছে, তাদের উপর এটা চমৎকার। দৈনিক আজকের কক্সবাজার সংবাদ শিরোনাম, আজ দেশে ফিরছেন তারেক রহমান, কক্সবাজার থেকে ৩০০ ফিটে হাজারো বিএনপি নেতা কর্মী। তারা সেকেন্ড লিড করেছে, সরকারের অবস্থান স্পষ্ট, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা আরেকটি সাব হেড করেছে, সম্পর্কের নতুন চ্যালেঞ্জ, বাংলাদেশ ভারত। তারা একটা ছোট শেষের দিকে এসে নতুন একটা নিউজ বড় করেছে, সেটা হচ্ছে কক্সবাজারের সংবাদ সম্মেলন, টুরিস্ট পুলিশের ফেসবুক পেজে উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা, বন্ধের দাবি টোয়াকের। দৈনিক দৈনন্দিন তারা সংবাদ সম্মেলন করেছে, ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আজ। তারা আরেকটি সংবাদ শিরোনাম করেছে, নীরবতার অবসান, তারেক রহমানের আগমন ও রাজনীতির মোড়। আমরা জানি এটা লেখক জাহাঙ্গীর আলম, আমাদের কক্সবাজারের একটা প্রখ্যাত এনজিও কোস্ট ট্রাস্টের উনি কক্সবাজার জেলা প্রধান। উনি তারেক রহমানকে স্বাগত জানিয়ে একটা লেখা লিখেছেন। এটা আমাদের জন্য নিশ্চয়ই সুসংবাদ। তারা আরেকটি করেছে, স্বরূপে ফিরেছে পর্যটন শহর কক্সবাজার, বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া। আপনি জানেন নানা কারণে কক্সবাজারের
পর্যটন বিলম্বিত হচ্ছিল। সেন্ট মার্টিনকে নিয়ে কিছু ধোঁয়াশা থাকার কারণে ইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সে সবগুলোকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে কক্সবাজারে গত 10 দিন ধরেই উপচে পড়া ভিড়। দৈনিক হিমছড়ি, দেশে ফিরছেন তারেক রহমান। আরেকটি নিউজ ওনারা করেছে, টেকনাফ স্থলবন্দর অচল 9 মাস। 9 মাস ধরে কিন্তু বন্ধ। দৈনিক বদলের দৈনিক রূপসী গ্রাম, তারাও হেডলাইন করেছে তারেককে স্বাগত জানিয়ে। তারেককে স্বাগত জানাতে জেলা বিএনপির নেতাকর্মীরা এখন ঢাকায়। পাশাপাশি তারাও বলেছে মহেশখালীতে স্পিডবোট চালকদের অডিও নিয়ে তারা একটা উন্নয়ন সংবাদকে হিট করছে। রামুতেই হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার। এটা আমাদের জন্য ভীষণ একটা সুসংবাদের। এটা নিশ্চয়ই আলোচনার দাবি রাখে যে কক্সবাজার আপনি জানেন যে ফুটবলার তৈরির একটা সূতিকাগার, এই ডুলাহাজারা বাংলাদেশের ফুটবলার তৈরির একটা সূতিকাগার। ইদানিং টেকনাফ থেকেও দেশ কাঁপানো ফুটবলাররা জন্ম হচ্ছে। সেই সুসংবাদের রেস ধরে হয়তো এখানে রামুতেই যদি একটা টেকনিক্যাল সেন্টার হয় বাফুফের, এটা নিশ্চয়ই আমাদের ক্রীড়াবিদদের গড়ে উঠতে সাহায্য করবে। দৈনিক কক্সবাজার বার্তা সর্বশেষ আমার কাছে হাতে যে দৈনিকটা আছে, দৈনিক কক্সবাজার বার্তা, তারা বড় করে সংবাদ শিরোনাম করেছে, বহুল প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ 17 বছর পর তারেক রহমানের দেশের মাটিতে পা রাখবেন। এটা কি ওনারা নিউজ করেছেন। ওনারা আরেকটা চমৎকার নিউজ করেন, বড়দিনের উৎসবে সাজে কক্সবাজারের হোটেলগুলো। বিশেষ স্যার, আপনি জানেন যে বড় বড় হোটেলগুলোতে ক্রিসমাস ট্রি সাজানো হয়। তারা নিজেরা এখানে খ্রিস্টান কমিউনিটি খুব কম থাকলেও খ্রিস্টান ধর্মাবলম্বী পর্যটকদের টার্গেট করে ওরা নতুন করে সাজায়, নতুন করে সজ্জা বিন্যাস করে। ইভেন তারা ওই বাচ্চাদেরকে সান্তা ক্লজকে দিয়ে উপহারও দেয়। অনেকগুলো আয়োজন থাকে যেগুলো আমাদের আলোচনার বাইরে। এই জিনিসটাও আপনারা আসবেন। গতকালই আমাদের এই অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের আমাদের মা বোনদের, আমাদের ধর্মীয় অবলম্বীদের সংহতি জানিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি। তারা কক্সবাজারে যে একমাত্র একটা চার্চ আছে সেই খবরই কেউ জানে না। তা আপনার মাধ্যমে যদি আমরা এই কথাটাকেও তুলে ধরতে পারি। তো আজকে বৃহস্পতিবার 25 ডিসেম্বর 21শে পৌষ 1432 বঙ্গাব্দ। এই হচ্ছে আজকের সংবাদ শিরোনামগুলো আমাদের হাতে পাওয়া। এই শিরোনামগুলো থেকে কোনো অংশে যদি আপনি কোনো কিছু বলতে চান। সবাইকে আবারও শুভেচ্ছা, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। শিরোনামে দেখলাম বড়দিনের উৎসবে সাজে কক্সবাজার, খুবই ভালো। এই জন্যে আমাদের পর্যটন শহরের মোটেল ব্যবসায়ীরা একটা ছাড়ের ব্যবস্থা করেছে। এই ছাড়টা আসলে কি কাগজে কলমে নাকি বাস্তবে জানি না সেটা, কারণ আমি গত 2 সপ্তাহ ধরে সেন্ট মার্টিন যাওয়ার টিকিট খুঁজছিলাম, প্রায় 40টা টিকিট, কিন্তু টিকিট বুক আছে নাকি 17-18 তারিখ পর্যন্ত। এখানে নতুন পর্যটক এসে থাকবে বা নেবে এরকম কোনো সুযোগ নেই, কারণ পর্যটকের ঢল নেমেছে, পরীক্ষা শেষ। তারপরে এটা একটা বড় উৎসাহ বলা যায় যে একটা উপলক্ষ নিয়ে ছাড় দেওয়া। বড় হোটেলগুলো যেটা করে এটা তো করেই থাকে। তারপর আমার ব্যবসায়ীদের যে মানসিকতা, অভিজ্ঞতা থেকে বলি, সেটা হলো আমরা এখানে কক্সবাজারের এখন প্রধান আয়ের উৎস পর্যটন খাত। আমরা পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য কতটুকু করছি এটা একটু ভাবার বিষয়। কারণ আমি একজন পর্যটককে বছরে একবার আশা করি না, 2 বছরে একবার আশা করি না, 3 বছরে একবার আশা করি না, বছরে অন্তত 2 বার আশা করব। ন্যূনতম 2 বার একজন পর্যটক আসুক, তাহলে সেই জন্যে সাশ্রয়ী মূল্যে যেন সবকিছু পাওয়া যায়, এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আমাদের এখানে ব্যবসায়ীদের এই মানসিকতাটা মনে হয় কম। মানে
একবার আসলে একবার একবারেই খেয়ে ফেলবে যা টাকা খেয়ে ফেলবো, এটা আর যেন একটা না বিষয়। আসে। আর আসার দরকার নেই, এরকম একটা বিষয়। তো এটা আসলে ভাববার বিষয়। হ্যাঁ, পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে বলবেন হয়তো আমরা বিরূপ মন্তব্য করছি। আমরা আসলে বিরূপ মন্তব্য করছি না, বরং পর্যটনকে আপনি- বাঁচিয়ে রাখার জন্য আমার ব্যবসাকে, আমার পর্যটন শিল্পকে এবং আমার প্রজন্মর পর প্রজন্ম যেন এই ব্যবসাটা চলে, সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার। এখানে এই সমুদ্র এলাকাটা নিয়ন্ত্রণ হলো জেলা প্রশাসনের। তো কক্সবাজারের প্রতি সবার একটা বিরূপ মন্তব্য, সেটা হলো এটা আবর্জনাময় একটা শহর। এখানে অনেকগুলো কর্তৃপক্ষ, কিন্তু এটা শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা হয় পৌরসভার মাধ্যমে, অন্য কেউ এখানে কাজ করতে পারে না। বিচ এলাকাটা জেলা প্রশাসন, বিচ কমিটি আছে, বিচ ম্যানেজমেন্ট কমিটি, তারা করে। এখন আসলে আমরা শুধু পৌরসভাকে দায়ী করে থাকি, তারা পরিষ্কারটা করে না ঠিক মতো। তো পৌরসভা অনেক সময় মাইকিং করে ঘোষণা দেয় যে আপনি এই সময় থেকে এই সময় পর্যন্ত ময়লা ফেলুন, আপনি এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনি ময়লা সংরক্ষণ করুন, পৌরসভা এটা কালেকশন করে নিয়ে আসবে। আপনি দেখেন আমাদের পর্যটক সহ আমরা কক্সবাজারবাসীর সচেতনতাটা সবচেয়ে আগে প্রয়োজন। আমি রাস্তায় হাঁটছি, চিপস খেলাম, ঠোঙ্গাটা ছুঁড়ে মারলাম রাস্তার পাশে রাস্তায় বা নর্দমায় বা ড্রেনে। তো আপনি দেখেন একটা বড় হোটেলে যান, কখনো আপনি একটা কিছু খাওয়ার পর জিনিসটা যে কোনো জায়গায় ফেলবেন, ফেলতে পারবেন না, ফেলতে পারবেনও না। পারবেনও না। ওখানে আপনাকে বাধা দিতে হচ্ছে না, আপনি নিজে নিজেই ডাস্টবিন খুঁজে হ্যাঁ, নির্দিষ্ট জায়গায় নিজের ময়লাটা সচেতনতা ফেলতে থেকে, যাচ্ছেন। নিজের সচেতনতা আপনি ওখানে গেলে সচেতন হচ্ছেন, হ্যাঁ। রাস্তায় সচেতন সচেতন হচ্ছেন না, কারণ নিজের রাস্তায় তো কেউ আপনাকে বাধ্য করবে না। হ্যাঁ, তো হ্যাঁ, আমি আমাকে বাধ্য করব, আমি এই জিনিসটাই করব না, তাহলে পরিষ্কার অবশ্যই হবে। এই যে সুগন্ধা পয়েন্টের ওখানে, আমাদের ওখানে দেখা যায় অনেকগুলো ডাব ব্যবসায়ী আছে। এক সময় আমি ওখানে গেছিলাম, হঠাৎ করে পরিষ্কার করতে হচ্ছে, প্রায় 40 থেকে 50 ট্রাক এই ডাবের খোসা কেটে রেখে দিছে। এটাতে আমার পরিবেশ, এটাতে আমার এই যে ডেঙ্গুর যে ভয়াবহতা, ডেঙ্গু ওখান থেকে চাষ সৃষ্টি হচ্ছে, হয়। ওখানে চাষ হচ্ছে। চাষ করার জন্য আমি যেন ব্যবস্থা করেছি। তো এই জিনিসগুলো যদি নিয়মিত পরিষ্কারের আওতায় থাকে তাহলে হয়ে যায়, অনেক কিছুই হয়। পরিবেশের কথায় যখন আসলাম একটু বলি, সেটা হলো আগে যখন আমরা এই বিচে বেড়াতে যেতাম, আমরা সাগর লতা নামে একটা লতা দেখি সবসময়, লাল কাঁকড়া, তারপরে পানির অংশে গেলে স্টার ফিশ, মানে উপরেই দেখা যেত স্টারটা, আমরা এগুলো কুড়িয়ে নিতাম। হয়তো একটা দুইটা আমরা কুড়িয়ে নিয়েছি। হ্যাঁ, এখন বীজটা পর্যটক এবং আমরা ব্যবসায়ীরা মিলে এত নির্যাতন করে যাচ্ছি, ওখানে লাল কাঁকড়া নামে আর কিছু নাই, কিছুই নাই। এটা নীরব চেনে, নীরব ইনানির আগে পর্যন্ত লাল কাঁকড়া দেখাই যাচ্ছে না। হিমছড়ির মাঝামাঝি একটা জায়গায় কিছুটা দেখা যায়, আচ্ছা, বাদ বাকিটা দেখা যায় না। পানি থেকে কত দূরে হোটেল করবে বা স্থাপনা করবে এটার একটা নির্দেশনা আছে, কিন্তু এটা আমরা করছি না। আমাদের ক্ষমতা বলে বা টাকার বলে কোনো না কোনোভাবে এটা করে যাচ্ছি, এই আইনটা আমরা লঙ্ঘন করছি। স্যার আমি একটু আপনাকে, আমরা যখন শৈশবে বিচে যেতাম তখন কোনো ইটের স্থাপনা ছিল না। আমরা প্রথম স্থাপনা দেখলাম হচ্ছে ফরেস্ট অফিসের, মানে বিজিবির বিল্ডিংটা। এর আগে আমাদের ধারণা ছিল বিচে বুঝি বিল্ডিং করা যায় না, একটা ধারণা ছিল। হ্যাঁ, সরকারই তার ভূমি দখল করে লোকজনকে দেখাই দিল যে বীচ বালিয়ারি এভাবে দখল করা যায়। এর আগে কিন্তু মানুষের ধারণাই ছিল না যে বিচের মধ্যে বিল্ডিং করা যায়। না, আসলে সরকার করেনি, সরকার তো আইন করেই একটা ব্যবস্থা করে, মানে সরকারি সেটা হলো সরকারি সংস্থা যেই হোটেল মোটেলের জন্য যে জায়গাগুলো বরাদ্দ দিছে,
ওইটা পরিবেশ বান্ধব 3000 ফিট বা 3000 মিটার দূরে থেকে এটা করতে হবে। কিন্তু উর্মি রেস্তোরাঁ একটা যখন প্রথম পরিকল্পনা করলো করা হয়। বিল্ডিংটা, হ্যাঁ, আপনি খেয়াল করেন উর্মি রেস্তোরাঁটা যখন প্রথম করলো, আমরা অবাক বিষয়ে দেখলাম যে সমুদ্রের একটু কাছে একটা বিল্ডিং হইলো। দেখেন তার ঠিক পিছনে হচ্ছে বনভূমির রেস্ট হাউসটা, বন বিভাগ নিজে বালিয়াড়ি দখল করলে রেস্ট হাউস বানালো। তার এটা পাশে হচ্ছে বাস্তবতা হলো তার পাশে হচ্ছে সেনাবাহিনীর জল তরঙ্গ, এটা তো সেনাবাহিনীর জল তরঙ্গের সর্বশেষ বিল্ডিং। সর্বশেষ আমি অন্যদেরকে দখলটা তারাই করলো। এটা আমি আমাকেই দায়ী করব। সেটা যেমন এক সময় আমরাও গেছি কলাতলি পয়েন্টে একটা গোল্ডেন কি নামে রেস্টুরেন্ট ছিল, যেটা পানির মধ্যে করা হয়েছিল। এটা আমার লোভে করা হয়েছে। এঞ্জেল ড্রপ, অ্যাঞ্জেল ড্রপ, এটা আমার লোভে করা হয়েছে। এটা তো আমি ব্যবসা করব, আমার ব্যবসাটা হলেই হলো, কোথায় কি হচ্ছে সেটা ভাববার সময় নেই। রাইট। এটার জন্য আমরাই দায়ী। আমাদেরকে বাধা দিতে হবে। আমরা কক্সবাজারবাসী যারা আছি, যারা পরিবেশ নিয়ে সংগঠন করেন, তাদেরকে বাধা দিতে হবে। এখন যেভাবে কাজ করে অনেক ভালো কাজ করতেছে সবাই, এটা বলা যায়। স্যার এই সূত্রে আমি একটু স্মৃতিচারণ করতেছি, জল তরঙ্গ এখন যেখানে আছে, একটা সময় আমরা পরিবেশ কর্মীরা এটার জন্য মানববন্ধন করেছি, অনেকগুলো ওখানে ঝাউ গাছ ছিল, কিন্তু এখন যে জল তরঙ্গ তার সামনের অংশে ওরা পুরা এই ঝাউ গাছগুলিকে এসিড দিয়ে মেরে ফেলে ওটাকে খালি করেছে। একটা দুইটা রেখেছিল, বাকি সব নষ্ট করেছে। এই কিছুদিন আগে বড়দিনের উপলক্ষে আমি গিয়ে দেখলাম ওখানে একটাও নেই। এটা আসলে আমরা যদি ধরি অনেকগুলো হোটেল, বিশেষ করে সিগাল ওখানে ঢুকে গেল, সিগালের একজন সামনের ঢুকলে অংশ। আরেকজন ঢুকবে। হ্যাঁ, সিগালের এটা সেজন্য আসলে বললাম না, এটা পরিবেশ অধিদপ্তরের কাজ। তারা এটাকে সিরিয়াস নীলিমা নামে জেলা পরিষদের একটা হোটেল আছে, সেটাও বিচের উপরে। অনেকগুলো এটা বলে লাভ নাই। এটা আস্তে আস্তে আমাদের প্রজন্ম যখন সচেতন হবে বা আঘাতপ্রাপ্ত হবে, সাগরকে বাধা দিয়ে রাখা যায় না, যতই বাধা দেবেন ততই ভাঙবে। সেজন্য আসলে প্রকৃতি একটা প্রতিশোধ নিচ্ছে, প্রতিশোধ নেবে। হ্যাঁ, এটা ইয়ের বিষয়। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা সংবাদের দৃষ্টি আকর্ষণ করব, বড়দিনের উৎসবের সাথে কক্সবাজার বার্তা এই সংবাদটা করেছে, এটা নিয়ে যদি একটু বলতেন। আমাদের অনেকগুলো এখানে বেশি পরিবার নেই, কয়েকটা মুষ্টিমেয় একদম খ্রিস্টান পরিবার। তো বড়দিন এটা সারা বিশ্বে পালিত হয়, সেই হিসেবে সব জায়গায় এখানে, যেহেতু এটা বাংলাদেশের একমাত্র শহর বলা যায় যেটা আন্তর্জাতিক শহর বলা যায়। ঢাকা চট্টগ্রাম তো আছেই, কিন্তু পর্যটনের জন্য এবং এই প্রাকৃতিক সম্পদের জন্য এটা কিন্তু আন্তর্জাতিক শহর হিসেবে স্বীকৃত। সেই হিসেবে এখানে এটা অনেক বড়োভাবেই পালিত হয়। সেজন্যই হোটেল রেস্টুরেন্ট মালিকরা আমাদের একটা চার্জও আছে, কেউ কিন্তু জানে না। একটা ছিল বাহারছড়ায়, ওটা তো বন্ধ হয়ে গেছে। ওটা বন্ধ হয়ে গেছে। এখন মনে হয় ঘোনারপাড়ায় একটা চার্জ আছে। তারা ওখানে প্রার্থনার জন্য যাচ্ছে। আজকে ওখানে সাজ রব, সব জায়গায় এটা হয়। হ্যাঁ, কক্সবাজারও সেই একইভাবে পালিত হচ্ছে। স্যার, কক্সবাজার বার্তায় আরেকটা রিপোর্ট এসেছে, আমরা প্রতিদিনই ওটা নিয়ে আলোচনা করি, টমটম মিশুকের দখলে পর্যটন শহর। এটা যদি কিছু, আপনি দীর্ঘদিন কক্সবাজার পৌরসভায় আছেন, এটা কিছু যদি বলেন। এটা আসলে কি হচ্ছে, এটা আমরা এই সমস্যা থেকে বাঁচতে পারি না কেন, এটা শুনে হাকি। এটার বাস্তবতা হলো আসলে আমাদের কর্মসংস্থানের খুবই অভাব। কর্মসংস্থান না থাকলে মানুষ হবে, কর্মসংস্থান নাই বলে আমরা কোটি কোটি মানুষকে টমটম ধরে দেব? এটা তো সরকার বা পৌরসভা দিয়েছে তো খুব অল্প সংখ্যক। কক্সবাজার 3000-এর উপরে 3000 বা 3500 এরকম টমটমের লাইসেন্স দেওয়া আছে। তো আগে তো এটা রিক্সাও দেওয়া ছিল, এখন রিক্সা নেই। এখন এটা বাস্তবতা। ওই জায়গায় রাস্তায় গেলে ওই জায়গায় ইঞ্জিনের রিক্সা হয়েছে, রিক্সা তো আছে, এবং টমটম মিলে মনে হয় এটা টমটমের শহর। হ্যাঁ, টমটম গাড়িগুলো এই লাখ লাখ টমটম আসে কোত্থেকে, কিভাবে আসে? এগুলো তো মূল শহর দিয়ে ঢুকে শহরে। মূল শহর দিয়ে ঢোকে না, এটা হলো কলাতলি পয়েন্ট, কুরুস্কুল পয়েন্ট, তারপর টার্মিনাল পয়েন্ট, এদিক দিয়ে এই তিনটা রাস্তায় আছে ঢোকার জন্য। পৌরসভা এটা আটকাতে পারছে না কেন? এদের এই অবৈধ অনুপ্রবেশ মানে এটা তেমন গোপন জিনিস না, পকেটে নিয়ে হাঁটতে পারবে এমন না। একজন প্যাসেঞ্জারকে নামিয়ে একটা গাড়ি আটক করবেন, এটাও মানবাধিকার লঙ্ঘনের মতো। হ্যাঁ,
তো আমরা যদি ওই পয়েন্টগুলোতে আটকে দিই তাহলে ঢুকে না। অবৈধ তারপরও অবৈধ টমটম ব্যবসায়ী চালক অনেকগুলো আছে। সেটা হলো কলাতলি পয়েন্টে গেলে ওখানে প্যাসেঞ্জারদের নিয়ে কাড়াকাড়ি হয়, এটা আমাদের জন্য বদনামের একটা বিষয়। হুম না, এটা এদেরকে একটা নিবন্ধন ট্রাফিক বা আমরা তো নিবন্ধন টমটম ছাড়া সবগুলো পারবো না, এতগুলো তো এই শহরে তো আর টমটম নিয়ন্ত্রণ লাগবে। করা যাবে না। হ্যাঁ। এটা হলো এই যে টমটমগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পৌরসভা এবং ট্রাফিক অফিস প্রচণ্ড চেষ্টা করার পরও এখন একজন মিশুক ড্রাইভার বললো যে আমার কাছ থেকে এই টাকা নিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। মিশুক তো একটারও লাইসেন্স নাই, তারা কেন চলতেছে? এখন এই মানুষটাকে যদি আমি কাজ দিতে না পারি, সে বিকল্প একটা ব্যবস্থা নেবে, না হয় বিকল্প হিসেবে অপরাধ জগতে জড়িয়ে পড়বে। আপনি এখন টমটম মিশুক ধরতে থাকেন, 2 দিন অপেক্ষা করবেন, তৃতীয় দিন থেকে অপরাধের সংখ্যাটা বেড়ে যাবে, ছিনতাই চুরি এগুলো বেড়ে যাবে। আমি সেটা মাথায় রেখি, কিন্তু আমাদের সুরাহাটা কি, আমরা তো সুরাহাটা- এরকম লাখ লাখ সুরাহাটা টমটম শহরে হলো- ঢুকাই ফেলতে পারি না। শহরের বাইরের কোনো টমটম শহরে ঢুকতে দেওয়া যাবে না। রাইট, সেটা মনিটর করা যাচ্ছে না কেন? এটা আসলে ঢুকে তো এমন সময়ে যখন অফিসিয়াল আওয়াজ শুরু হয় না, ভোর রাত্রে থেকে শুরু হয়। স্যার 24 আওয়ার ডিউটিতে আছে না পুলিশ? উম, পুলিশ আর ট্রাফিকের দায়িত্ব তো না, আলাদা যদি আলাদা। আমরা ওদের সাহায্য নেব, ওটা প্রশাসনিক বিষয়, এটা প্রশাসন সিদ্ধান্ত নেবে। মানে আমাদের প্রশাসনিক জেলা দুর্বলতা, প্রশাসন মানে আমাদের দুর্বলতা প্রশাসনিক না, সীমাবদ্ধতা, দুর্বলতা বলবো না, হ্যাঁ, সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা। লোকবল কম, লোকবল কম, পরিকল্পনার মানে অভাব। পরিকল্পনা আছে কিন্তু বাস্তবায়ন করাটা কঠিন হয়ে যাচ্ছে। ধরেন সারা রাত গাড়ি এখন কক্সবাজারে ঢুকে, ঢুকতেছে। হ্যাঁ, আপনি দেখেন এখন কক্সবাজারে এই পর্যটন মৌসুমে নভেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত শত শত আউটার ডিস্ট্রিক্টের গাড়ি ঢুকে। পিকনিকের গাড়ি আমি বলবো না, এটা ঢুকবে, কিন্তু সিরিয়ালে লাইনে চালানোর জন্য রোড পারমিট থেকে শুরু করে অনেক কিছু লাগে। এই গাড়িগুলো কেমনে ঢুকে? এই গাড়িগুলো ঠেকালেও তো কিছুটা নিয়ন্ত্রণ হয়। অনেকগুলো গাড়ি ঢুকে, আপনি দেখবেন নতুন নতুন নামে মোস্তাক অনেকগুলো স্যার তো গাড়ি। মারা গেছেন। মোস্তাক স্যার বছর 5 আগে আড্ডায় বলছেন যে টুরিস্টের কোনো গাড়ি বাকখালী নদী ক্রস করতে দেওয়া উচিত না, এগুলো বাকখালী নদীর ওপারে লাইন ধরে দাঁড়ায় থাকবে, এই পারে যেন ফ্রি থাকে। হ্যাঁ, জায়গা তো লাগবে, জায়গা তো লাগবে। টার্মিনালও না, টার্মিনাল আমি আগেও ওদের যতটুকু জানি, কারণ টার্মিনালে যদি কক্সবাজারে যেই টার্মিনাল আছে এটা 3 গুণ বড় একটা টার্মিনাল প্রয়োজন। মোস্তাক স্যারের কথা ছিল টার্মিনালে যদি পর্যটকের গাড়ি থাকে, আমাদের যেগুলো রেগুলার গাড়ি ওগুলো কোথায় থাকবে? রেগুলার গাড়ি আসলে এই বড় গাড়িগুলোর ব্যাপারে 2টা বিষয় আছে, নিজস্ব একটা টার্মিনাল থাকবে আর সরকারি বা প্রাতিষ্ঠানিক একটা টার্মিনাল থাকে। বড় বড় কোম্পানিগুলো যেমন সোহাগ বা গ্রিন লাইন, ওদের পার্সোনাল একটা টার্মিনাল আছে। তারপর হলো কি, সরকারের যেটা দরকার আমাদের ইয়েতে, সেটা হলো আলাদা একটা বাস ডিপো করা। ডিপো, কক্সবাজারে কিন্তু ডিপো নাই। হ্যাঁ। ডিপোর জন্য জায়গাও পাওয়া যাচ্ছে না, রাইট। এবং কক্সবাজার পৌরসভা মনে হয় এরকম একটা পরিকল্পনায় আছে, কোন একটা প্রকল্প। তাহলে মোস্তাক স্যারের সেই পরিকল্পনায় ঠিক যে হ্যাঁ। বাকখালী নদীর ওপারে একটা ডিপো করে বাইরে সব একটা বাড়ি ডিপো, ওখানে শহরের বাইরে একটা শহরের ডিপো বাইরে। করবে, 5 মিনিট অথবা 10 মিনিট টার্মিনালে দাঁড়াবে গাড়িটা, হ্যাঁ, একসাথে একটা গাড়ি আসবে, একটা হ্যাঁ, গাড়ি ছাড়া ওয়ান আফটার অ্যানাদার। আরেকটা গাড়ি ঢুকবে, এরকম একটা ডিপো করার পরিকল্পনা কক্সবাজার পৌরসভার আছে আমি যতটুকু জানি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রায় ওরকমই আরেকটা সংবাদ আছে, ওটা আমাদের খুব আশার একটা সংবাদ। দৈনিক দেশ বিদেশ এটা সাব হেড করেছে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আনোয়ারা থেকে গাছবাড়িয়া অংশ পর্যন্ত উন্নয়নের জন্য একনেক প্রকল্পে অনুমোদন হয়েছে। এটা যদি মতামত দেন। এটা ভালো একটা সংবাদ চট্টগ্রামবাসীর জন্য এবং কক্সবাজারবাসীর জন্য, কারণ দীর্ঘদিন কক্সবাজার ধরে 6 লেন করার 6 আন্দোলন লাইনের হচ্ছে। আন্দোলন চলছে, দাবি চলছে, হয়তো এটা হয়ে যাবে। কারণ এটা তো খুব যৌক্তিক দাবি। যৌক্তিক দাবি, কক্সবাজার রোডে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় এখন আর কোনো রোডে হয় না, কারণ এখানে নতুন নতুন ড্রাইভার ঢুকে, নতুন গাড়ি ঢুকে, মানে নতুন গাড়ি টেস্ট করতে ঢুকে না, টেস্ট করতে ঢুকে না। নতুন একটা গাড়ি আপনি পর্যটকরা কিনলে আসতেছে, ওরা তো গাড়ি নিয়ে আসে, নতুন গাড়িটা পর্যটকরা নিয়ে চলে আসে, আসে। ধরেন রংপুর থেকে একজন হ্যাঁ, ড্রাইভার আসে, হ্যাঁ, হ্যাঁ। উনার তো আর কক্সবাজারের রুট মুখস্থ নাই, বুঝতে পারি। বা কক্সবাজারের একটা ড্রাইভার যদি ওখানে গাড়ি না নিয়ে স্যার, যেত, আমি তো এটার একটু- পাশাপাশি বলতে চাই যে একটা পরিবার যখন নতুন একটা গাড়ি কিনে, হ্যাঁ, সে হ্যাঁ। ফার্স্ট ড্রাইভটা কোথায় নেয়? সে ইচ্ছা করে না, যে কক্সবাজার সেটা আসে। তার একটা বড় অংশ তো হয়তো অ্যাক্সিডেন্ট করে। এটা শখের একটা বিষয়, তাই সেটা তারই বড় একটা অংশ আমরা accident সেটা নিয়ে করে। কিছু না হ্যাঁ। বলি, কারণে এটা হলো মানুষের না, আমি বলছিলাম তারা যেহেতু এই পথটা ইচ্ছার একটা চেনে না, বিষয়। এই রুটটা চেনে না, তখনই দুর্ঘটনায় পড়তে গাড়ি পারে। যখন নিল একটু বেড়াতে আসবে, হ্যাঁ,
জেনে শুনে ভালো একজন ড্রাইভার এবং নিয়ে এই দেবে, পথ চিনে এরকম অভিজ্ঞ ড্রাইভার। অভিজ্ঞ ড্রাইভার নিয়ে। যেমন আমরা যদি পিকনিকে যাই রাঙামাটি যাব, তখন আমরা চিন্তা করি রাঙামাটি একজন রোডে ড্রাইভার গাড়ি চালায়, এরকম ওরকম অভিজ্ঞ ড্রাইভারের গাড়ি এই আমরা নেব। শুধু দর্শক এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা কক্সবাজারে আসেন মাথায় রাখবেন, চট্টগ্রাম কক্সবাজার রুট সম্পর্কে পরিচিত এমন একজন ড্রাইভারের আপনারা সহযোগিতা নিয়ে আসবেন, তাহলে দুর্ঘটনা হবে না এটা বলা যাবে অনেকাংশেই না, কমে যাবে। কিন্তু তার রেশিওটা কমে যাবে। স্যার আমরা আরেকটা ইতে আপনার দৃষ্টি আকর্ষণ সংবাদে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। রামুর বনভূমি ও নদীর তীরে বেড়েছে তামাক চাষ, দৈনিক সৈকত এটা রিপোর্ট করেছে। এটা অনেক দিনের পুরনো নিউজ, আমরা ঘুরে ফিরেই দেখি আমাদের ফসলি জমিগুলো তামাক কোম্পানির আন্ডারে চলে যাচ্ছে। তারা নানা রকম প্রকল্প দিয়ে মানুষের রবি শস্য থেকে ফিরিয়ে আনছে। এই যে আমরা রবি শস্য পাচ্ছি না, যেগুলো সবচেয়ে উর্বর জায়গা, সেই জায়গাগুলো ধীরে ধীরে তামাকের চাষের আন্ডারে চলে। বিশেষত পাহাড়ি অঞ্চলে আমাদের যে প্রাণের নদীগুলো আছে তার দুই অবস্থায় যে আমাদের রবি শস্যগুলো হয়, যেগুলো দিয়ে এখানকার এটা আমি চাহিদা বিশব্দে হয়। বলি, বিষয়টা আমি অবগত আছি। সেটা হলো আমাদের যে কৃষক ভাইরা আছে, এই কৃষক ভাইরা যে শস্যটা উৎপাদন করে, এই জিনিসটা সে ন্যায্য মূল্যটা পায় না, চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনি চট্টগ্রামের দিকে গেলে দেখবেন ওখানে চাষাবাদই হয় না, কারণ একজন শ্রমিক রাখলো 1200 টাকা দিয়ে, একদিন 8 ঘন্টা ঘড়ি ধরা কাজ করবে আর কম। হ্যাঁ, সার বীজ এগুলো নিয়ে তার পোষায় না। এখন আমার এই কৃষক ভাইয়েরা যেভাবে পরিশ্রম করে উৎপাদনটা করে, আপনি এই চকরিয়া বাজার বা রামু বাজার থেকে যদি একটা ধরেন এখন শীতকাল, এই ফুলকপি কিনলেন, ফুলকপি আপনি পাচ্ছেন, ওখানে পাবেন 30 থেকে 40 টাকায়, হয়তো আর একটু কমও হতে পারে, আমি ওই বাজারগুলোতে ওইভাবে যাইনি। কিন্তু কক্সবাজার শহরে আসার পর এই ফুলকপি এখনও 80 টাকা বিক্রি হয়, 70 টাকা বিক্রি হয়। তাহলে আমার কৃষক ভাই ক্ষতিগ্রস্ত হলো। হ্যাঁ, আর তামাক চাষে সে সরাসরি লাভবান হচ্ছে, তার ন্যায্য মূল্যটা পাচ্ছে মনে করে। টাকাটা তার আগেই এনশিওর হয়ে যাচ্ছে, কোম্পানি হ্যাঁ, আগে কিনে সে ফেলতেছে। কিনে ফেলতেছে। সে ওইটা ওই ভাবার সময় পায় না যে আমার জমিটা শেষ হয়ে যাচ্ছে। হুম, হ্যাঁ, এই যে থামাক, হুম। থামাক হলো ইউক্যালিপটাস, মেহগনি, চিকন পাতা একটা গাছ বলি না আমরা, পরিবেশ দূষণকারী উদ্ভিদ। পরিবেশ দূষণকারী। মানে এই গাছগুলো একদম মাটির নির্যাসটা কমপ্লিট চুষে খেয়ে ফেলে, প্রাণ শক্তিটা ধ্বংস করে প্রাণ দেয়। শক্তিটা ধ্বংস করে দেয়। তো থামাকও এই একই প্রকৃতির গাছ, সেজন্য। এবং থামাক পোকার আক্রমণ থেকে ঠেকানোর জন্য যে কীটনাশক ব্যবহার করা হয়, এটাতে আমার প্রাণ প্রকৃতিও ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ অনেক একটা পাখি ওখানে আসলো, একটা পোকা খেলো, ওই পাখির প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে বা সে মারা যাচ্ছে। মারা যাচ্ছে। রাইট। হ্যাঁ, এরকম বিষয়গুলো ঘটছে। ধরেন আগে ব্যাঙ থাকতো, প্রাকৃতিক বন্ধু, কচ্ছপ থাকতো। কাছিম থাকতো, কাঁকড়া থাকতো, তারপরে হলো সাপও মাঝে মধ্যে ওখানে আসতো। হ্যাঁ। এখন কিন্তু এটা হচ্ছে না। না, এরা তামাক কেউ চাষের নাই। কারণে সব ধ্বংস হয়ে যাচ্ছে এই কীটনাশকের কারণে। স্যার আপনি যে বললেন যে টাকা পাচ্ছে না, এই জন্য এমন যদি হয় কৃষকরা সব তামাক চাষ করে ফেললো, ওইটা আপনি সচেতনতা সৃষ্টি করতে না পারলে, তা আমরা কি সবাই ভাত না না, খেয়ে ভবিষ্যতে তাদেরকে তামাক খাবো? সচেতন করা দরকার। সচেতন করা দরকার। আমাদের কৃষি বিভাগ আছে, তারা এটা সচেতনতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু কিন্তু দর্শক অতটুকু মণ্ডলী সম্ভব আপনারা কিনা। শুনছেন যে স্যার বলতে চাচ্ছে যে কৃষক যেহেতু ন্যায্য মূল্য পাচ্ছে না ধান চাষ করে, সে নিজেকে গুটিয়ে নিয়ে অন্যদিকে ধাবিত হচ্ছে, সেখানে সে তামাক চাষের খপ্পরে পড়ে যাচ্ছে। তার ভূমি ধ্বংস হয়ে গেল, প্রাণ শক্তি হারালেও সে বারে বারেই ওইদিকে ছুটছে। এমন দিন কি তাহলে আসবে যে সব বনভূমি, সব উন্নত চাষযোগ্য যে ভূমিগুলো সেগুলো তামাকের দখলে চলে যাবে, আমরা তামাককেই আমাদেরকে বাঁচতে হবে? আমি আরেকটা সর্বশেষ কথা বলে, আমাদের যেহেতু সময়ের স্বল্পতা আছে, আরেকটা ইস্যু নিয়ে কথা বলে আমি এই অনুষ্ঠানের রীতি টানব। দৈনিক ইরানি সংবাদ এনেছে সেনবানিতে মা কচ্ছপের মৃত্যু। ভেসে আসছে মা কচ্ছপ মৃত অবস্থায়। গতকালকে আমরা নিউজে দেখেছিলাম গত 20 বছরে 44টা হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে কক্সবাজার। এই যে চারদিকে দূষণ, এই যে প্রাণহানি, কি করা যায়? আমরা যে এত চেষ্টা করছি, এত কথা বলছি, এত সচেতনতা তৈরি করছি,
সেন্ট মার্টিনের সংবাদটা আমি হাতে পেয়েছি, ওরা সচিত্র প্রতিবেদন করেছে। আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে অনুরোধ করব যদি দেখানো যায়। প্রজনন মৌসুমে সেন্ট মার্টিনে বাড়ছে মা কচ্ছপের মৃত্যু। একটু বলতে চাচ্ছি। এটা আসলে আসলে আমাদের অনেক বেশি পরিবেশ ঠেকানোর সংশ্লিষ্ট জন্য আজকাল আলোচনা ঠেকানোর হচ্ছে। জন্য কঠিন আসলে। আহ, প্রথমে হলো আমাদের জনসংখ্যা যে হারে বেড়েছে, বিশেষ করে বাংলাদেশে আমাদের ভূমি কম, জনসংখ্যা বেশি। এই জনসংখ্যার খাবার এবং তাদের জীবিকা নির্বাহের জন্য আমরা প্রেশারটা দিচ্ছি কোথায়? আমার ভূমির উপর। উৎপাদন ক্ষেত্রগুলোতে, বিশেষ করে কক্সবাজার, পটুয়াখালী, বরিশাল, হাতিয়া, টেকনাফ, এগুলো সব দিচ্ছি কোথায়? সাগরে। সাগরে আগে যে জালগুলো ব্যবহার করা হতো ভাসা জাল, কাসিমগুলো মাঝে মধ্যে উপরে ওঠে। এখন ডুবো জাল যেটা দিচ্ছে কারেন্ট যায়। এবং কারেন্ট জাল, তারপর হলো ট্রলিং। এগুলোতে কাসিম যখন ধরা পড়ে তখন জাল উঠাতে তো অনেকক্ষণ সময় যায়। এগুলো যদিও খুব শক্ত প্রাণের প্রাণী, তারপরও অনেক সময় এগুলো মারা যায়। আর আমরা যারা ট্রলিংয়ে ফিশারম্যানরা থাকে, তারা অনেক সময় এটাকে নির্যাতন করে। এটা হলো বাস্তবতা। তারপর হলো কি, তখন আমরা বাজারে দেখতাম কি কাসিমের ডিম পাওয়া যেত। রাইট, হ্যাঁ, এটা একটা আমোদে খাবার ছিল আমাদের। এটা হ্যাঁ পুষ্টির একটা অন্যতম ভিন্ন মাত্রার উৎস ছিল। হ্যাঁ, ওটাও এক ধরনের আসলে ক্ষতিকারক ছিল। হ্যাঁ, হ্যাঁ, খাওয়া যায় বলে সবকিছু সব খেয়ে ফেলতে হবে। হ্যাঁ, খেয়ে ফেলতে হবে এরকম কোনো কথা নেই। তারপর হলো কি, তখন কাসিমের শত্রু ছিল একমাত্র শিয়াল এবং কুকুর। হ্যাঁ, এখন এই শিয়াল শিয়াল কুকুরের কুকুরও সাথে বহুদিন এই ডিম এখন টেস্ট পায় আমরা না। আমাদের অজান্তে হ্যাঁ, আমরা মানুষরাও এই প্রকৃতির শত্রু হয়ে গেছি। রাইট। সেজন্যই আসলে এটা সচেতনভাবে কয়েকটা এনজিও মনে হয় কাজ করে কক্সবাজারে এই কাসিম নিয়ে। হ্যাঁ, আপনি যেটা তো ওইটা বলছিলেন যে এই মানে একটা ইকোসিস্টেমের কথা বলছিলেন, ব্যালেন্সের কথা বলছিলেন। পৃথিবীটা তো শুধু মানুষের না, এই কচ্ছপেরও পৃথিবীটা, তারও বাসের অধিকার আছে, তারও জীবনের অধিকার আছে। সৃষ্টিকর্তা হাতিটারও যে এই জীব পৃথিবীটা, অনুজীবগুলোর সৃষ্টি করেছে তাদেরও তো অধিকার আছে। তারাও হাতিটারও আমাদের অধিকার আছে, উপকারের জন্য। হাতিকারও অধিকার আছে নিজের জীবন যাপন। আমরা যে এত বড় সেনা ক্যান্টনমেন্ট করলাম হাতির রাস্তার উপর দিয়ে, আমরা তো একবার ভাবলাম না স্যার। আমরা আসলে কি ওভাবে দেখছি না জিনিসটা, যে না, এটা প্রয়োজনীয় ক্ষেত্রে রাষ্ট্রের স্বার্থে অনেক কিছু করতে হয়। সাময়িক ক্ষতি হবে কিন্তু রাষ্ট্র এটা পুষিয়ে দেয়। কিন্তু এদের অন্যভাবে বিকল্প ব্যবস্থা তো করলাম না। বিকল্প ব্যবস্থা, হাতি যেখানে থাকতো, যেখানে খাদ্য গ্রহণ করতো, তাদের যে আশ্রয়স্থল যেটা, সেটাই তো আমরা ধ্বংস করলাম। এটা হলো আসলে রাষ্ট্রের প্রয়োজনে সাময়িক প্রাকৃতিক ক্ষতি করে আবার এটা পোষানোর চেষ্টা করে রাষ্ট্র। হ্যাঁ, কিন্তু বললাম ওই যে আমার জনসংখ্যার এবং যে চাহিদাটা বাড়ছে তারা ভূমি খেয়ে ফেলছে, পাহাড়ে গিয়ে বসবাস করছে। যেমন ধরেন এই যে এতগুলো রোহিঙ্গাকে বসবাসের জন্য জায়গা দিল, হ্যাঁ, এই যে হাতিগুলো কোথায় গেছে? ওখানে হরিণগুলো হ্যাঁ, আমরা ওখানে শুনতাম যে আগে হাতিগুলো আশ্রয় দিত সেগুলো কোথায় গেল? এখানে এখানে নাইটং পাহাড় তো হাতিদের ওটা অভয়ারণ্য, আশ্রয়স্থল। বাংলাদেশের হাতিদের জন্য অভয়ারণ্য হলো নাইটং নাইটং পাহাড়। পাহাড় সবচেয়ে হ্যাঁ, বড় আশ্রয়স্থল। এই যে আমরা এই যে যে কলাতলি বাইপাস যে রুটটা, এটা জল্লাদ দোকান থেকে, না এটা কি জাম্বুর দোকান থেকে, তারপরে ছোট্ট একটা রাস্তা ছিল ব্রিক্সের, হ্যাঁ, ওখানে আসরের পর পরেই দেখা যেত শিয়াল, শিয়াল, বানর, এগুলো খেলা শিয়ালের করতে ভয়ে আমরা এক সময় রাস্তায় নেমে যেত। আমরা এক সময় কলাতলি হ্যাঁ, যেতে পারতাম না। হরিণ শিকারের জন্য অতটুকু যাওয়ার দরকার ছিল না, এখানে মহাজের পাড়া ঢুকলেই হরিণ পাওয়া যেত। ঘোনার পাড়া, বর্ষরা তো বদ্রের এক গোনা সময় ঢুকলেই। বিখ্যাতই হরিণের জায়গা ছিল। তো এটা আমরা খেয়ে ফেলছি। তো আমাদের মানসিকতা এবং আমাদের আরেকটা সমস্যা, সেটা হলো কি আমাদের ভূমি ব্যবস্থাপনা আইন আছে। আমরা করছি কি, এই ভূমিটা ওইভাবে ব্যবহার করছি না, ইচ্ছে মতো ব্যবহার। ধরেন আপনি বলবেন কি আমি আমার জায়গা আমার মতো ব্যবহার করব। ভাই, আপনি যদি একটা দেশে বসবাস করতে চান তাহলে ওই দেশের আইনগুলো মানতে হবে। আপনার প্রতিবেশী, আপনার সমাজের মানুষ, আপনার দেশের মানুষ সম্পর্কে ভাবতে হবে। আমরা এখন পরিবারগুলো ভেঙে ন্যানো পরিবারে চলে গেছি। মনোপরিবারে এই চলে গেছি। একদম ন্যানো পরিবার, আমরা 3 থেকে 4 সদস্য, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, এর বাইরে এতটুকু। কেউ নাই। তাইলে আমি আলাদা একটা ঘর করে নিচ্ছি, তাইলে আমি ভূমিটা নষ্ট করে ফেলছি না? আমার পৈতৃক জায়গা ছিল ভাই 4 শতক, তাইলে আমরা 4 ভাই যদি 1 শতক করে নেই, পুরা জায়গাটাই ঘর হয়ে গেল, আর কিছু খালি থাকলো না। খালি থাকলো না। হ্যাঁ, আপনি পুরাটাই পাকা করে দিলেন। তখন দেখলেন কি
আপনি কি করতেছেন? আমার পানির লেয়ার চলে গেছে, আমি পানি পাচ্ছি না। হ্যাঁ, আরে ভাই আপনি তো পানি, প্রকৃতির এই যে মাটি পানি পানিটা রিজার্ভ নেবে, হওয়ার বর্ষার সুযোগটাই নষ্ট পানিটা করবে, নেবে। পানিটা শোষণ বর্ষার পানি করবে। নেওয়ার জন্য তো আপনি জায়গায় রাখেননি। ভাই পানি চলে যাচ্ছে কোথায়? নদীতে, নদী থেকে সাগরে গিয়ে এটা লবণ হয়ে নষ্ট যাচ্ছে। হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাইলে এটা আমার ক্ষতিটা আমি করছি। এই সচেতনতাগুলো বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ। এটাই আসলে। আপনারা অনেক হৃদ্য আলোচনা করলেন আমাদের অনুষ্ঠান শেষের দিকে, কিন্তু একটা জিনিস আমার সংবাদপত্রের আলোচনা শেষ ওনাকে পেয়ে একটা জিনিস আমি লোভ সামলাতে পারছি না। আপনারা খুব সম্প্রতি, আপনি যেহেতু সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর পরিচয় দিলেন সেই ক্ষেত্রে বললে, আপনারা সম্প্রতি বিজয় মেলার বিজয় উৎসব শেষ করলেন 5 দিনের। তা আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের চোখে পড়েছে। আপনাদের সত্যেন শিল্পী গোষ্ঠী একটা বড় অংশ পারফরমেন্স করেছে। এই যে একটা আপনারা নতুন করে সংস্কৃতির জোয়ার তৈরি করলেন, একসময় এক বিখ্যাত কবি হুমায়ুন আজাদ বলেছিলেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে। তা আপনারা যে এই যে নষ্টদের অধিকারে যেতে দিচ্ছেন না, একদল তরুণকে যে আপনারা জাগিয়ে তুলছেন নষ্ট হওয়া থেকে বিরত থাকতে, এমনি শিল্প সংস্কৃতির চর্চা করা একটা জিনিস, আর জাতির দুঃসময়ে শিল্প সংস্কৃতিকে হাতিয়ার করে রাজপথে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করা, এটা একটা অনবদ্য সংকল্প। আসলে কি বলবো, এই যে নষ্টদের অধিকারে যেতে দিচ্ছেন না, ব্যাপারটা একটু ব্যাখ্যা, আপনারা কেন ওটাকে আমাদের এই ইয়েকে, সভ্যতাকে, সংস্কৃতিকে কেন নষ্ট হতে দিচ্ছেন না, কেন নষ্টদের হাতে ছেড়ে দিতে যাচ্ছেন না? খুব কঠিন প্রশ্ন। আমরা সন্তানদের নিয়ে যখন কথা বলি, তখন বলি কি, এর ছেলেটা মানুষ হলো না, এর মেয়েটা মানুষ হলো না। মেয়ে বা ছেলে পর্যন্ত যায়, তারপরে গিয়ে যায় কি মানুষে। তো সাংস্কৃতিক কর্মীরাও দেখে কি সবসময় মানুষ হিসেবে। এখানে ধর্মীয় কোনো পরিচয়ে আনতে চায় না, কাউকে আনতে চায় না, না এটা প্রবাদ হয়ে গেছে। তো চাই আমরা মানবিক একটি সমাজ গড়ে উঠুক, যেটা সাংস্কৃতিক কর্মীদের সবসময় চাওয়া হয়ে থাকে। এটা নষ্টদের অধিকারে যাচ্ছে সাময়িক, এই বিষয়গুলো হলো সাময়িক। আসলে কি আহ, সাংস্কৃতিক চর্চাটা তো সবার মধ্যে প্রবাহিত হয় না। আমার মনে হয় উন্নত বিশ্ব, বিশেষ করে ইউরোপ আমেরিকা যেভাবে এগিয়ে গেছে, তার প্রধান উপাদানই হলো এই মানবিক একটি সাংস্কৃতিক, মানবিক একটা জীবন ব্যবস্থা তারা বেছে নিতে পেরেছে বলে। তো আমরা সেই হিসেবে হয়তো পিছিয়ে আছি। আমাদের অথচ নাই কি, আমাদের আছে রবীন্দ্রনাথ, আমাদের আছে আমাদের আছে লালন, নজরুল, আমাদের আছে আমাদের লালন। আছে লালন, আমাদের আছে জীবনানন্দ দাশ। নাই কি, আমরা এটাকে ওইভাবে চর্চা করি না এবং চেষ্টাও করি না। এই যে চর্চাটা করে কারা? নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কালে ভদ্রে কয়েকজন হয়তো উচ্চবিত্ত। আমাদের এই যে শব্দ চাষী যারা থাকে, তারা যেভাবে লিখে, আপনি হুমায়ুন আজাদ দিয়ে শুরু করলেন। হুমায়ুন আজাদ এমন একটা মানুষ যিনি এই লেখার জন্য জীবনটা দিয়ে গেছেন। আমাদের যে আজকে এই দশা হবে উনি তো দেখতে পেয়েছিলেন নাকি স্যার? হ্যাঁ, অবশ্যই। এটা তো আসলে কি, আমরা যেটা আসলে চিন্তা করি এগুলো সবসময় বলাও যায় না। একজন কবি কত আগে কত কিছু কল্পনা করে। কবিরা তো একজন সময়ের আগে বসবাস করে, তারা সময় সময়ের অনেক আগে বসবাস করে। কয়েক শতাব্দী আগে এই পৃথিবীকে হ্যাঁ, হ্যাঁ, দেখতে হ্যাঁ। পায়। তাদের ভাবনাগুলো এরকম না, রাইটারগুলোর স্যার ভাবনাগুলো এরকম। মানুষ চাঁদে যাওয়ার কত আগে কবিতার কল্পনায় চাঁদের বুড়িকে পাঠিয়ে হ্যাঁ, হ্যাঁ, সুতা কেটেছে। তাহলে একজন বিজ্ঞানীরও আগে একজন কবি তো মানস চোখকে অবশ্যই সেটা দেখতে পায়। মানুষ চোখে তারা দেখতে পায় পৃথিবীটাকে। হুমায়ুন আজাদ স্যার কি বাঙালির এই দুর্দশাটা দেখতে পায়, অধগতিকা, এই এই অপমানের সভ্যতাটার নির্মাণ মানে কল্পনা করেছিলেন যে এরকম একটা দুর্দশায় আমরা পড়ে যাচ্ছি? হয়তো এইটা আসলে আমাদের ওই যে বললাম, সাংস্কৃতিক বিকাশটা না হলে, মানুষ যদি মানবিক না হয়, এই যে আমরা ধরেন বর্তমান জেনারেশনগুলো যেভাবে গড়ে উঠছে,
এই, কি বলে এটাকে, এই যে ধরেন অ্যান্ড্রয়েড মোবাইল ইন্টারনেট, আচ্ছা, ওটা থেকে আমরা ভালো জিনিসটা না নিয়ে খারাপ জিনিসটা নিচ্ছি, এবং হ্যাঁ। আমাদের মানে আমরা যন্ত্র জেনারেশন বাই সভ্যতা জেনারেশন, এই যে আমরা রুমের ভিতর বন্দি আছি, তারাও এখন গৃহবন্দির মতো অবস্থা। আচ্ছা, তারা এখন ঠিক সময়ে খায় না, ঘুমায় ঠিক না, সময়ে ঘুমায় না, ঠিক সময়ে কোনো কিছু চর্চাই করে না। তারা শুধু এখন আছে ওই তাদের জগৎটাই ওখানে ঢুকে ভার্চুয়াল গেছে। জগৎ। ওই যে আমরা বলতাম না, একটা প্রবাদ আছে না, কুয়াটাই হলো ব্যাঙের পৃথিবী। কুয়ায় ব্যাঙ বসবাস করে, ওই কূপের মধ্যেই সে চিন্তা করে এটাই আমার পৃথিবী। পৃথিবী এত বড়, এর চাইতে সে চিন্তা করতে পারে না। এখন আমাদের জেনারেশনরাও ঠিক ওই কূপের মধ্যেই পড়ে গেছে। সে ওই জগৎটার বাইরে আসতে পারে না, সে ওখানে তার পৃথিবীটাকে খুঁজে পেয়েছে। কিন্তু তার বাইরে যে একটা পৃথিবী আছে সে এটা বুঝতে পারতেছে না। তো এটা বোঝানোর জন্যই আমাদের আসলে সাংস্কৃতিক আন্দোলনটা আরও বেশি বাড়াতে হবে। এবং আহ, এই যে আপনি সংবাদপত্র নিয়ে বসেছেন, অনেকগুলো সংবাদপত্র, এই সংবাদপত্রগুলো আমারও একসময় মনে হয়েছিল, যখন ভার্চুয়াল জগৎটা শুরু হয়, নেটে যখন প্রথম অনলাইনে রাত 12টার পরে চলে আসতো পত্রিকাগুলো, তখন মনে হতো বই এইগুলো আর পড়বে না কেউ। কিন্তু বাস্তবতা হলো এটার কোনো বিকল্প নেই। হার্ড কপি সামনে নিয়ে পড়া, হ্যাঁ, এটার কোনো বিকল্প ব্রডশিট নেই। বন্ধ হয়ে যাবে এরকম একটা এরকম, হাইপ উঠেছিল, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে এটা কখনো না। টাইম পত্রিকার সংখ্যা বেড়ে গেছে, হুম, ট্রিবিউনের পত্রিকা সংখ্যা বেড়ে গেছে, পৃথিবীর ওয়ার্ল্ডের সারা পত্রিকাগুলো ব্রডশিটের প্রচার বেড়ে গেছে। ইভেন আমাদের প্রথম আলো, সমকাল, যুগান্তরের, হুম, কক্সবাজার বাংলাদেশ প্রতিদিনের ছাপানোর সংখ্যাও বেড়ে গেছে, কমে নাই। কমে নাই। ওই যে জনসংখ্যা বাড়বে, চাহিদা তো বাড়বেই। হ্যাঁ, কিন্তু ভেবেছিলাম যে এটা হয়নি, হ্যাঁ, এবং হবেও না কখনো। হ্যাঁ। কারণ এটার কোনো বিকল্প নেই। হ্যাঁ, কারণ মানুষকে তো আসলে একটা শুদ্ধ পথ দেখানোর জন্য এই পত্রিকাগুলোই কাজ করে। মানুষের শুধু বিবেক দর্শক হিসেবে, মন্ডলী, জাতির আপনারা বিবেক শুনলেন হিসেবে। আজকে আমাদের এই আলোচনার সূত্র ধরেই অনেক আলোচনা হলো। স্যার নিশ্চয়ই আরো আমাদেরকে সঙ্গ দেবেন, ভবিষ্যতেও আমরা স্যারকে পাবো আমাদের সংবাদ পর্যালোচনার জন্য। আপনারা যারা এতক্ষণ ধরে শুনলেন তাদের কাছে আমার একটা বিনীত আর্জি আছে। 25 তারিখ থেকে আমাদের ডিসেম্বরের ছুটি শুরু হয়ে গেছে, বেসিক্যালি আজকে থেকেই। তো এই আজকে আমরা কিছুদিনের জন্য বিরতি নেব। এই অনুষ্ঠান কয়েকটা দিন বিরতিতে থাকবে। আমরা ছুটি থেকে ফিরে নিচ্ছে আপনাদেরকে আবার সংবাদপত্রের কক্সবাজার অনুষ্ঠানে আপনাদের সংবাদের সাথে সংযোগ করতে হাজির হব। আপনারা ভালো থাকুন। শুভ বড়দিন।